গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন লেখক তানকিউল হাসানের গল্প হিচ হাইকার। এই গল্পটি নেওয়া হয়েছে লেখকের কেচ্ছা বই থেকে। বইটি উৎস প্রকাশনী থেকে এই বছরের বইমেলায় 2020 সালের বইমেলায় প্রকাশিত হয়েছে। আমরা এই বইয়ের একটি ছবি দিয়েছিলাম। লেখক আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যানেলের একজন খুব কাছের বন্ধু, তিনি নিয়মিত একজন শ্রোতা আমাদের। যাই হোক, আপনারা যদি তার এই বইটি সংগ্রহ করতে চান, তার বইটি আপনারা রকমারি থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন। রকমারির লিঙ্কটা আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেব। এই বইয়ে মোট 22টি গল্প আছে, আপনারা পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু করছি তানকিউল হাসানের হিচ হাইকার। সায়মা তার অফিসের দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আঁতকে উঠল। রাত প্রায় 10টার মতন বাজে। কাজে এত ব্যস্ত ছিল যে হুট করে এতটা সময় কিভাবে কেটে গেল টেরই পায়নি। তাদের অফিস ছুটি হয় বিকেল 5টায়। 4:45 সে যখন কাজ গুটিয়ে এনেছে, ফাইলপত্র গোছাচ্ছে, ঠিক তখনই সায়মার বস জেফ্রি স্টেইনবার্গ তার কক্ষে এলো। সায়মা লক্ষ্য করল জেফ্রির হাতে বিশাল আকারের এক ফাইল। সে জেফ্রির দিকে ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে বলল, কিছু বলবে? জেফ্রি কিছু বলল না। সায়মার দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। সায়মা এই হাসির মানে জানে, তাকে আরো কিছুক্ষণ এই অফিসে থাকতে হবে। এমনটা অনেকবার হয়েছে। সে জেফ্রিকে কিছুটা বিরক্তি মেশানো কণ্ঠে বলল, কাজটা আজকে না করলে হয় না জেফ? তুমি নিশ্চয়ই জানো যে আমাকে নিউ ইয়র্কে ফিরতে হবে। জেফ্রি স্টেইনবার্গ সায়মার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন I-95 প্রচুর ট্রাফিক, সেটা নিশ্চয়ই জানো। সায়মা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, এটা তো নতুন কিছু না, প্রতি শুক্রবারই ট্রাফিক থাকে। জেফ্রি বলল, যত লেটে রওনা দেবে তত ভালো। এখন রওনা দিলে রাত 12টার আগে নিউ ইয়র্কে পৌঁছাতে পারবে বলে মনে হয় না। তার চেয়ে আমারই কাজটা করে দাও, আই উইল গিভ ইউ আ গুড ডিল। সায়মা সরু চোখ করে জেফ্রির দিকে তাকিয়ে বলল, কি গুড ডিল বলো তো শুনি, পছন্দ হলে ভেবে দেখতে পারি। জেফ্রি বলল, তুমি যদি এই কাজটা রাত 10টার মধ্যে করে দিতে পারো, তাহলে সোমবারে তোমাকে অফিসে আসতে হবে না। সায়মা বলল, কাজটা কি? জেফ্রি বলল, তেমন কঠিন কোনো কাজ না। সিরিয়াতে US-8 যাচ্ছে, কিন্তু তাদের এয়ারপোর্টে আমাদের C-5 গ্যালাক্সি বিমান ল্যান্ড করতে পারবে না। এয়ারপোর্টের রানের অবস্থা ভালো না। তোমাকে বৈরুত আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে আমাদের ডিফেন্স অ্যাটাশে মার্ক জনসন আছে। মার্কের সঙ্গে কথা বলে তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। তাকে বলবে তারা যেন 8 বৈরুত বিমানবন্দরে রিসিভ করে এবং পরে সেটা ট্রাকে করে সিরিয়ায় পাঠানোর ব্যবস্থা করে। এই ফাইলে বিস্তারিত কাগজপত্র, ফ্যাক্স নাম্বার সবই আছে। সায়মা পাংশু মুখে বলল, ওকে, এখন বলো, আমার ডিল কি তোমার পছন্দ হয়েছে? জেফ্রি ডিল সায়মার পছন্দ হয়েছে। পছন্দ না হবার কোনো কারণ নেই। সে রাজি হয়ে গেল। আজ শুক্রবার, সোমবার যেহেতু তাকে অফিসে আসতে হবে না, তার মানে এক নাগাড়ে 3 দিনের ছুটি, শনি রবি সোম। মাত্র 3-4 ঘন্টা অতিরিক্ত কাজ করে পুরো একটা দিন ছুটি কাটানো অতি লোভনীয় প্রস্তাব। অতি নির্বোধ শ্রেণীর মানুষও সেই ব্যাপারটা বুঝবে। 3-3টে দিন নিউ ইয়র্কে কাটানো তার কাছে অনেক কিছু। সায়মার জন্ম নিউ ইয়র্কে, সারাটা জীবন সেখানেই কেটেছে। কলেজ শেষ করার পর US-8 তার প্রথম চাকরি। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের চাকরিটা পছন্দ করে না, তবে সায়মার কথা ভিন্ন। জীবনের প্রথম চাকরিটা তার পছন্দ হয়েছে। খাটনি একটু বেশি, তবে সেটা ভালো বেতন দিয়ে পুষিয়ে দিয়েছে। তাছাড়া সরকারি চাকরি, বিদেশে ঘোরার সুযোগ অনেক। তবে সেসব বিদেশ ভ্রমণ যে প্রমোদ ভ্রমণ হবে না তা সে জানে। মাত্র কয়েক ঘন্টার নোটিশে তাকে কখনো বা যেতে হবে ইবোলা আক্রান্ত কোনো আফ্রিকান দেশে কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশে। যদিও এখন পর্যন্ত তার ডাক পড়েনি, তবে পড়তে কতক্ষণ। সায়মা ছোটবেলা থেকেই একজন মানব দরদী এবং পরোপকারী মানুষ। মূলত মানুষের সেবা করার ব্রত নিয়েই এই চাকরিতে সে ঢুকেছে। সায়মাকে সপ্তাহে 5টা দিন ভার্জিনিয়ায় কাটাতে হয়। ভার্জিনিয়া স্টেটের যে এলাকায় সায়মা থাকে, সে এলাকাটা তার মোটেও পছন্দ হয়নি। কেমন যেন খালি খালি। রাস্তাঘাটে মানুষজন খুব একটা চোখে পড়ে না, কদাচিৎ 2-1টা গাড়ি চোখে পড়ে। সে বড় হয়েছে নিউ ইয়র্ক স্টেটের অ্যাস্টোরিয়ায়।
যেখানে ঘর থেকে বেরোলেই অন্তত 1000 খানেক মানুষ চোখে পড়ে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাঠ চুকিয়েছে নিউ ইয়র্কে। ইউনিভার্সিটি থেকে এমএস করার পর ইন্টারন্যাশনাল কোঅপারেশন স্পেশালিস্ট পদে চাকরিটা পেয়ে গেল। মাস 5 হলো থাকার জন্য সাইমা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছে। সেই অ্যাপার্টমেন্টে সাইমা শুধু রাতে শোয়, সারাটা দিন কাটে অফিসে, খাওয়া দাওয়া অফিসের ক্যাফেটেরিয়ায়। বিচিত্র শোনালেও সত্য, অ্যাপার্টমেন্টে সাইমার আসবাবপত্র বলতে শুধু একটা ম্যাট্রেস, একটা কম্বল আর 2টো বালিশ। অফিস থেকে বের হয়ে সাইমা ঘড়ি দেখল, রাত প্রায় 11টা। অল্প অল্প শীত অনুভূত হচ্ছে। ভোরবেলা হালকা একটা জ্যাকেট পরে বাসা থেকে বের হওয়া উচিত ছিল। সে মনে মনে বলল, নাও ইটস টু লেট। এখন বাসায় যাওয়া মানে আরো 1 ঘন্টা পিছিয়ে যাওয়া। সাইমা লক্ষ্য করল হালকা কুয়াশা পড়েছে। বৃষ্টি হলেই এই এলাকায় কুয়াশা পড়ে। আজ দিনের বেলা কি বৃষ্টি হয়েছিল? হলেও সেটা বলা অসম্ভব। ইউএস এইডের দুর্গের মতন দালানের ভেতর থেকে বাইরের জগতের কোনো কিছুই টের পাওয়া যায় না। এ যেন ভিন্ন এক জগৎ। এখন সেপ্টেম্বর মাস, ফল সিজন। কিছুদিন পর শীত জেঁকে নামবে, স্নো পড়তে শুরু করবে। তখন হয়তোবা প্রতি সপ্তাহে নিউ ইয়র্কে যাওয়াটা সম্ভব হবে না। বরফে ঢাকা রাস্তায় সাইমার গাড়ি চালাতে ভয় করে। একবার তো বলতে গেলে মরতেই বসেছিল। ভাগ্য ভালো সে যাত্রায় রক্ষা পেয়েছিল। উইন্টারে প্লেনে নিউ ইয়র্ক যাওয়াটা সবচাইতে নিরাপদ। মাত্র 30 মিনিটের ফ্লাইট। ডেল্টা শ্যাটেলে আগাম টিকিট কেটে রাখলেই হলো। তাছাড়া ভাড়াও তেমন বেশি না, $200-250 রিটার্ন টিকিট পাওয়া যায়। লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টের মেরিন এয়ার টার্মিনাল তার বাসার কাছেই। গাড়ি করে গেলে মাত্র 10 মিনিট লাগে। ইউএসএইডের মূল দালানের বাইরেই কর্মচারীদের বিশাল পার্কিং লট। সাইমা অনেকখানি জায়গা হেঁটে যখন পার্কিং লটে পৌঁছল, তখন ক্লান্তিতে তার শরীর ভেঙে যাচ্ছে। সারাটা দিন প্রচন্ড ব্যস্ততায় কেটেছে। সে গাড়িতে উঠে বসল। পকেট থেকে মোবাইল ফোন বের করে সেটা চালু করল। 5টা মিস কল, 2টো ভয়েস মেইল। 5টা মিস কলের 4টা মায়ের আর একটা বাবার। সাইমা ভয়েস মেইলগুলো শুনল। 2টোই মায়ের। সে কখন ফিরবে, এখনো রওনা দিয়েছে কিনা। তিনি সাইমার প্রিয় খাবার চিংড়ি ভুনা করে ফ্রিজে রেখে দিয়েছেন, রাইস কুকারে ভাত আছে, ইত্যাদি। সাইমা ভয়েস মেইলের লাইন কেটে মাকে ফোন ঘোরালো। 2বার রিং হতেই সাইমার মা নীলুফার আহমেদ ফোন ধরলেন। ধরেই বললেন, তুই কি ফিরেছিস, খাওয়া দাওয়া করেছিস? না মা, এখনো রওনা হয়নি, এখনই রওনা হব। মেয়ে এখনই রওনা হচ্ছে শুনে নীলুফার আহমেদ চেঁচিয়ে উঠলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? সাহস তো কম না, রাত 11টার সময় বেরোচ্ছিস। আজকে আসার কোনো প্রয়োজন নেই, কাল ভোরে আয়। সাইমা কথার মোড় অন্যদিকে ঘোরাবার চেষ্টা করল। সে বলল, মা তুমি কোথায়? এত লোকের কথাবার্তা কানে আসছে কেন? তোকে সেদিন বললাম না শুক্রবারে তোর বাবার এক কলিগের ছেলের বিয়ে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফোন ছাড়ছি। নীলুফার বললেন, হ্যাঁ ফোন ছাড় আর চুপচাপ বাসায় যা, ভালো মতো ঘুমিয়ে সকালবেলা রওনা দিস। সাইমা কিছু না বলে লাইন কেটে দিল। তাকে আজ রাতের মধ্যে যেভাবেই হোক নিউ ইয়র্কে পৌঁছাতে হবে। অবশ্য তার একটা বিশেষ কারণ আছে। নাবিলের সঙ্গে দুপুরবেলা লাঞ্চ। প্রায় 2 সপ্তাহ প্রিয় মানুষটিকে সে দেখেনি। নাবিল আগামীকাল ভোরবেলা লন্ডন থেকে ফিরছে। সেখানে কনফারেন্সে গিয়েছিল। প্রায় প্রতি মাসেই তাকে কোথাও যেতে হয়। আচ্ছা, নাবিল এখন কি করছে? নিশ্চয়ই প্লেনে বসে আছে। সে কি তার কথা ভাবছে? সে নাবিলকে যতখানি ভালোবাসে, নাবিলও কি তাকে ঠিক ততখানি ভালোবাসে? সময় অসময়ে তার কথা ভাবে। সাইমা ফোনে ওয়েজের নেভিগেশন অ্যাপটি চালু করল। তাতে বাসার ঠিকানা আগে থেকেই সেভ করা ছিল। ফাইন ডিরেকশনের আইকনে ক্লিক করতেই ওয়েজ জানালো ট্রাফিকের অবস্থা ভালো। নিউ ইয়র্কে তার বাসায় পৌঁছাতে 3.5 ঘন্টা সময় লাগবে। সাইমার মনটা ভালো হয়ে গেল। 3.5 ঘন্টা এমন কোনো বেশি সময় না, যদিও বিকেলবেলা রওনা দিলে 5-5.5 ঘন্টার মতন সময় লাগত। সাইমা গাড়ি স্টার্ট দিল। সারাদিন কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে তাকিয়ে তার চোখ ক্লান্ত, অল্প অল্প জ্বালাপোড়া করছে। সে ভাবল যাবার পথে স্টারবাকস থেকে 2টো এসপ্রেসো শট কিনতে হবে। ঘুম তাড়ানোর জন্য এসপ্রেসো কুইনাইনের মতো কাজ করে। খিদেও জানান দিচ্ছে। দুপুরবেলা লাঞ্চের পর আর কিছুই পেটে পড়েনি। প্রায় 1 ঘন্টা গাড়ি চালানোর পর সাইমা ভাবল এখন একটা ব্রেক নেওয়া যেতে পারে।
সে কিছুক্ষণ পরপর হাই তুলছে। অসম্ভব ক্লান্ত লাগছে, তাছাড়া ঘুম পাচ্ছে। বিগত 1 ঘন্টা সে মোটামুটি ভালো বেগে গাড়ি চালিয়েছে, কখনো 70, কখনো 80। কপাল ভালো, কোনো স্টেট ট্রুপারের চোখে পড়েনি। পড়লেই স্পিডিং টিকেট ধরিয়ে দিত। রাস্তাঘাট একেবারে ফাঁকা, কোনো ট্রাফিক নেই। মাঝে মধ্যে 2-1টা ট্রাক্টর ট্রেইলার ছাড়া অন্য কোনো গাড়ি চোখে পড়েনি। আকাশ জুড়ে প্রকাণ্ড চাঁদ উঠেছে, দূর আকাশের তারাগুলো মিটিমিটি জ্বলছে। চমৎকার একটা রাত। সাইমা গাড়ির গতি কিছুটা কমিয়ে এনে ফোনের জিপিএস এর দিকে তাকালো। পরবর্তী রেস্ট স্টপ আরো 3 মাইল দূরে। সে গাড়ির কফি হোল্ডার থেকে পানির বোতল বের করে কয়েক ঢুক পানি খেল, এবং ঠিক তখনই অল্প দূরে গাড়ির হেডলাইটের আলোয় একজন লোককে চোখে পড়ল। রাস্তার একপাশে বুড়ো আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। গভীর রাতে এই লোক এখানে দাঁড়িয়ে আছে কেন? নিশ্চয়ই হিচ হাইকার। এই রাস্তায় প্রায় এদের দেখা মেলে। এদের অনেকেই কলেজ শেষ করে পুরো দেশ দেখতে বের হয়, অথচ পকেটে টাকা পয়সা থাকে কম। লিফট নিয়ে নিয়ে এরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায়। পুরোপুরি ভবঘুরে জীবন। সাইমা ভাবল, সে কি লোকটাকে গাড়িতে উঠাবে? অবশ্য এর আগে এই রাস্তায় সে অনেকবার হিচহাইকারদের লিফট দিয়েছে, তবে তো বেশিরভাগই দিনের বেলায়। কিন্তু এখন গভীর রাত। লোকটা কেমন কে জানে? যদি মাগার হয়, কিংবা তার চেয়ে ভয়ানক কিছু। আচ্ছা, গাড়ি থামিয়ে লোকটার সঙ্গে কথা বলেই দেখা যাক। যদি কথা বলার পর মনে হয় লোকটা ভালো, তবেই তাকে গাড়িতে উঠাবে। সাইমা হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ির গতি অনেকখানি কমিয়ে লোকটার কাছে গিয়ে গাড়ি দাঁড় করালো। গাড়ির প্যাসেঞ্জার সাইডের জানলার কাজটা অল্প একটু নামিয়ে লোকটাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? লোকটা জানলার পাশে ঝটকে এসে বলল, আমি মাত্র 4 এক্সিট পরেই চেরি হিলে নেমে পড়ব, আমাকে একটা লিফট দিলে খুব উপকার হয়। সাইমা ভাবল, চেরি হিল বেশি দূরে নয়, আরো 50 মিনিটের ড্রাইভ, আর নিউ ইয়র্কের রাস্তাতেই পড়ে। সে নিজে চেরি হিলে অনেকবার গিয়েছে, তার ডাক্তার ছোট চাচা সেখানেই থাকেন। সে লোকটার দিকে ভালো মতো তাকালো। বোকা বোকা চেহারা, তার বয়সী শ্বেতাঙ্গ এক যুবক। পরনে হালকা জ্যাকেট। আজ তেমন শীত না, তারপরে মাথায় উলের ক্যাপ পড়েছে, পিঠে বিশাল ব্যাকপ্যাক। লোকটার চেহারা এক ধরনের সারল্য আছে, দেখে মনে হচ্ছে না লোকটা খারাপ। মানুষের চেহারা দেখে অনেক কিছুই বোঝা যায়। সাইমা বলল, হপিন, অর্থাৎ উঠে এসো। লোকটা বলল, যদি কিছু মনে না করে আমার ব্যাকপ্যাকটা তোমার পেছনের সিটে রাখি, এত বড় ব্যাগ নিয়ে সামনে বসাটা কঠিন। সাইমা সুইচ টিপে দরজা আনলক করল। লোকটা পেছনের দরজা খুলে তার ব্যাকপ্যাকটা পেছনের সিটে রেখে সাইমার পাশের সিটে এসে বসল। বসেই হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি পল ইলিংহাউস। সাইমা হাত মেলালো। পল বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। অনেকক্ষণ ধরে হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছি, অথচ একটা গাড়িও চোখে পড়ল না। 2টো ট্রাক্টর ট্রেইলার সাঁ করে সামনে দিয়ে চলে গেল, ফিরেও তাকালো না। সাইমা চুপচাপ গাড়ি চালাচ্ছে। গাড়িতে রেডিও চলছে। পল চোখ বন্ধ করে রেডিওতে গান শুনছে। গাড়িতে ড্যাশবোর্ডে আঙ্গুল দিয়ে বাদ্য বাজানোর ভঙ্গিতে গানের সঙ্গে তাল মেলাচ্ছে। সাইমা বলল, আমি রেস্ট স্টপে একটু থামবো, আমাকে কফি খেতে হবে। পল বলল, অবশ্যই অবশ্যই, আমিও না হয় 1 কাপ খেলাম। রেস্ট স্টপের পার্কিং লটে গাড়ি পার্ক করে দুজনেই রেস্ট স্টপে ঢুকে পড়ল। ভেতরে অনেক রেস্টুরেন্ট। গভীর রাত বলে মানুষজন অনেক কম, অথচ দিনে রেস্ট স্টপগুলো মানুষে গিজ গিজ করে। এই রেস্ট স্টপে অনেক রেস্টুরেন্ট, ম্যাকডোনাল্ড, স্টারবাকস, কেএফসি, ডানকিন ডোনাট। সাইমা স্টারবাকস থেকে নিজের জন্য 1 কাপ কফি কিনল। পল পাশেই দাঁড়িয়েছিল। ভদ্রতার খাতিরে পলকে জিজ্ঞেস করল, তোমার জন্য কি 1 কাপ নেব? পল নাসূচক মাথা নাড়ল। সে বলল, আমার আসলে প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু এখানকার ম্যাকডোনাল্ডে কোনো ডলার মেনু দেখছি না। পলের কথায় সাইমার মনটা খারাপ হলো। আহারে, বেচারা নিশ্চয় টাকা পয়সা টানাটানি, ডলার মেনু খুঁজছে। সাইমা বলল, টাকা পয়সা নিয়ে ভেবো না, আমি দিচ্ছি। তাছাড়া আমি নিজেও লাঞ্চের পর কিছু খাইনি। সাইমার কথা শুনে কৃতজ্ঞতায় পলের মনটা ভরে উঠল। কি চমৎকার একটা মেয়ে। দুজনে খাবার নিয়ে টেবিলে বসেছে, দুজনেই চুপচাপ খাচ্ছে। পল হ্যামবার্গার নিমেষেই শেষ করে ফেলল। এখন ফ্রেঞ্চ ফ্রাইজে কেচাপ লাগিয়ে খাচ্ছে। সাইমা পলের খাওয়া দেখে ভাবছে, লোকটা আসলেই ক্ষুধার্ত।
অতি অখাদ্য এই খাবার কি আগ্রহ করেই না খাচ্ছে। সে তার নিজের বার্গার 2 কামড় খেয়ে একপাশে সরিয়ে রেখেছে। কেন জানি আর খেতে ইচ্ছে করছে না, অথচ ছোটবেলা কি আগ্রহ করেই না এই খাবারটা খেত। প্রতি রোববার ম্যাকডোনাল্ডে না গেলে তার পেটের ভাত হজম হতো না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রুচি বদলে যায়, তার নিজের রুচিও কি বদলে যাচ্ছে? পল কোকের গ্লাসে বিশাল এক চুমুক দিয়ে বলল, যদি কিছু মনে না করো তোমাকে একটা প্রশ্ন করি। সাইমা বলল, কি প্রশ্ন? এত রাতে তুমি একা গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছ? সাইমা তাকে এত রাতে গাড়ি চালানোর কারণ বলল। সে যে ইউএসএইডে চাকরি করে সেটা বলল। ইউএসএইডে চাকরির কথা শুনে পল উত্তেজিত ভঙ্গিতে বলল, ওয়াও, জানো সাইমা, এই চাকরিটা তোমাকে মানিয়েছে। সাইমা হেসে বলল, কেন? তোমরা সারা বিশ্বে কত লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করো, তাদের দুঃসময়ে পাশে দাঁড়াও। আমার নিজের কথাই ধরো, তুমি আমাকে লিফট না দিলে কি সমস্যায় না পড়তাম। সাইমা কিছু বলল না, হাত ঘড়ির দিকে তাকালো। তাকে উঠতে হবে। সাইমাকে ঘড়ির দিকে তাকাতে দেখে পল বলল, তোমার নিশ্চয়ই দেরি হয়ে যাচ্ছে, চলো উঠে পড়া যাক। আমিও আমার গন্তব্যের মোটামুটি কাছেই চলে এসেছি। গাড়ি চলছে। ব্রেক নেবার কারণে সাইমার ঘুম ঘুম ভাব কেটে গেছে। তার BMW 5 সিরিজের গাড়িটি তীব্র বেগে নিউ ইয়র্কের পথে ছুটে চলেছে। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। পল চোখ বন্ধ করে মাথাটা হেডরেস্টে হেলান দিয়ে চুপচাপ পাশে বসে আছে। সাইমা মনে মনে ভাবল, পল নামের এই লোকটা আসলেই ভালো এবং ভদ্র। হ্যান্ডরেস্টে একবার তার কোণের সঙ্গে পলের কোণের ছোঁয়া লেগেছিল। পল সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নিয়েছে। আচ্ছা, সে লোকটাকে এখন পর্যন্ত তেমন কিছুই জিজ্ঞেস করেনি। সে কি করে, কোন স্টেটের বাসিন্দা? সাইমা জিপিএস এর দিকে তাকালো। আর মাত্র 15 মাইল পর পলের এক্সিট। সে পলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তোমার এক্সিটের কাছাকাছি এসে পড়েছি। পল চোখ মেলে নড়ে চড়ে বসল। হাইওয়ের এক্সিট সাইনের দিকে চোখ পড়তেই বলল, বাহ, বেশিক্ষণ লাগলো না তো। সাইমা বলল, তুমি কি চেরি হিলেই থাকো? না, আজ রাতে সেখানে কোন একটা শেল্টারে রাত কাটাবো। ভোরবেলা রওনা হবো কানেকটিকাটে। সাইমা কিছুটা অবাক হয়ে বলল, শেল্টারে রাত কাটাবে? কোন একটা সস্তা দরের মোটেলে উঠছ না কেন? পল হেসে বলল, মোটেলে থাকার মতন টাকা আমার কাছে নেই। তাছাড়া অল্প যে কটা টাকা আছে সেটা মোটেলে দিলে খাবো কি? সবাই তো তোমার মতন দয়ালু না। সাইমার মনটা খারাপ হলো। আহারে, বেচারা নিশ্চয় টাকা পয়সার খুব টানাটানি। সে ব্যাগ খুলে একটা $50 নোট পলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এই টাকাটা রাখো। আমার সঙ্গে আর কোনো ক্যাশ নেই, থাকলে আরো দিতাম। পল বিস্মিত চোখে সাইমার দিকে তাকিয়ে টাকাটা নিল। বারবার ধন্যবাদ দিল। কৃতজ্ঞতায় তার মনটা ভরে গেছে। এই অপরিচিত ইন্ডিয়ান মেয়েটা তো ভালো কেন? চেরি হিল ডাউনটাউনে গাড়ি ঢোকার পরপরই পল বলল, আমাকে এখানে কোথাও নামিয়ে দিলেই চলবে। সাইমা গাড়ি দাঁড় করালো। পল সাইমার দিকে হাত বাড়িয়ে দিয়ে গভীর আবেগের সঙ্গে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই জীবনে তোমার উপকারের কথা ভুলব না। সাইমা বলল, ওয়েলকাম। পল বলল, আচ্ছা, তোমার কি কোনো ভিজিটিং কার্ড আছে? থাকলে দাও। যদি কখনো নিউ ইয়র্ক যাই আর আমার অবস্থার উন্নতি হয়, তোমাকে একদিন লাঞ্চ খাওয়াবো। একটা লাঞ্চ তোমার পাও না। সাইমা হেসে ব্যাগ থেকে তার ভিজিটিং কার্ড পলকে দিল। পল গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে অন্ধকার এক গলির ভেতর হারিয়ে গেল। এরপর প্রায় 2 মাস কেটে গেছে। এই 2 মাস সাইমার কেটেছে চরম ব্যস্ততায়। এর মধ্যে একবার তাকে সিরিয়ায় যেতে হয়েছে। চাকরির সুবাদে প্রথম বিদেশ ভ্রমণ। মাত্র একদিনের নোটিশে তাকে এয়ারফোর্সের ছোট্ট একটি বিমানে চেপে বসতে হলো। তাছাড়া নতুন একটা দেশ দেখার আনন্দ আর উত্তেজনা তো আছেই। জেফরিও ছিল তার সফর সঙ্গী। সারা রাস্তা বকর বকর করে সে সাইমার মাথা ধরিয়ে দিয়েছিল। সিরিয়া থেকে সাইমা যেদিন ফিরল সেদিনের কথা। সাইমাকে ফিরতে হয়েছে মিলিটারি বিমানে চড়ে। বিশাল আকারের C5 গ্যালাক্সি বিমান। অ্যান্ড্রুস এয়ারফোর্স বেসে বিমান যখন অবতরণ করল তখন বিকেল বেলা। বিমান থেকে নামার পর সাইমা প্রথমে তার মাকে ফোন করল, তার দেশে ফেরার কথা জানালো। সন্ধ্যার দিকে এয়ারফোর্সের এক কর্পোরাল সাইমাকে তার অ্যাপার্টমেন্টে নামিয়ে দিল। দীর্ঘ বিমান ভ্রমণ আর জেট ল্যাগের কারণে সাইমা বেশ ক্লান্ত। পুরো একটা সপ্তাহ তার চরম ব্যস্ততায় কেটেছে। সিরিয়ার ধ্বংসযজ্ঞ দেখে সে বিস্মিত।
ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে রিলিফ নিচ্ছে। অল্প একটু রিলিফের জন্য মানুষের কি আকুতি আহাজারি। প্লেনে সায়মার এক ফোঁটা ঘুম হয়নি। সারাক্ষণ প্লেনের গো গো আওয়াজ। যাত্রীবাহী বিমানের মতো এই বিমানে আরামদায়ক সিট নেই। সিটের সামনে কোনো এন্টারটেনমেন্টের সুব্যবস্থা নেই। বিমানবালা, ওয়াইফাই কিচ্ছুই নেই। তবে খাবার দাবার ব্যবস্থা ছিল। প্লেনের গ্যালিতে এক ট্রে ভর্তি ফলমূল, কিছু কোল্ড স্যান্ডউইচ, কোক, পেপসি, কফি ইত্যাদি। সায়মা বাসায় ঢুকেই প্রথমে টিভি চালু করল। প্রায় এক সপ্তাহ কোনো খবর শোনা হয়নি। দেশে কি হচ্ছে না হচ্ছে কে জানে। ছোটবেলা থেকেই সায়মা নিয়মিত খবর শোনে, নিয়মিত পত্রিকা পড়ে। এবিসির হেডলাইন নিউজের একটা খবর শুনে তার ভ্রু কুঞ্চিত হল। সে তীক্ষ্ণ চোখে টিভির পর্দার দিকে তাকিয়ে টিভির ভলিউমটা বাড়িয়ে দিল। খবরটা এরকম: I-95 হাইওয়েতে আবারও যুবতীর লাশ উদ্ধার। বিগত এক মাসে এ নিয়ে মোট 2 জনের লাশ উদ্ধার হল। দুজনেই কাজ শেষে রাতের বেলা একা একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। পুলিশের ধারণা, মৃত যুবতীদ্বয় বাড়ি ফেরার পথে কাউকে তাদের গাড়িতে লিফট দিয়েছিল। ইজি পাসের টোল বুথে দুজনের সাথেই এক ব্যক্তিকে প্যাসেঞ্জার কিটে দেখা গেছে। পুলিশ মনে করে উক্ত ব্যক্তি এই 2 হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে চেষ্টা চলছে। খবরটা শুনে সায়মার কিছুদিন আগের ঘটনা মনে পড়ল। সে পল নামের এক লোককে লিফট দিয়েছিল। সরল চেহারার লোকটা ছিল অতি ভদ্র ও বিনয়ী। সায়মা মনে মনে ভাবল, পলের পক্ষে আর যাই হোক, মানুষ খুন করা অসম্ভব। সে টিভি বন্ধ করে বাথরুমের দিকে পা বাড়ালো। আপাতত সে একটা লম্বা শাওয়ার নেবে। হালকা গরম পানিতে শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, শাওয়ারের আগে এক গ্লাস রেড ওয়াইন খেলে কেমন হয়? ভালো ঘুমের জন্য রেড ওয়াইন চমৎকার কাজ করে। সায়মা ফ্রিজ থেকে যখন রেড ওয়াইনের বোতল বের করছে, ঠিক তখনই তার ভয়েস মেইল মেশিনের যান্ত্রিক আওয়াজ কানে এলো। ইউ হ্যাভ 20 নিউ মেসেজেস। সায়মা একে একে তার ল্যান্ডফোনের ভয়েস মেইলগুলো চেক করতে শুরু করলো। মাত্র এক সপ্তাহ সে বাসায় ছিল না, এর মধ্যে কতগুলো ভয়েস মেইল জমে গেছে। সায়মা ওয়াইন গ্লাসে রেড ওয়াইন ঢেলে ফোনের রিসিভারটা হাতে নিয়ে তার ম্যাট্রেসে গায়ে এলিয়ে দিল। আপাতত মেসেজগুলো শোনা যাক, ওয়াইনের গ্লাসটা খালি হোক। ভয়েস মেইলে বেশিরভাগই টেলিমার্কেটারদের ফালতু সব অটোমেটেড মেসেজ। তোমার স্টুডেন্ট লোন মৌকুফ করা হয়েছে। স্টেট লটারি সেই ভাগ্যবান বিজয়ী কি তুমি? সায়মা বিরক্ত হয়ে একটার পর একটা মেসেজ ডিলিট করছে। একটা মেসেজ ডিলিট করতে যাবে, কিন্তু প্রথম বাক্য শুনে সায়মার কান খাড়া হয়ে গেল। অপরিচিত গলার স্বরে কেউ তার নাম বলছে। কে সে? মনে তো হচ্ছে না একজন টেলিমার্কেটার। মেসেজটি হচ্ছে, হাই সায়মা, পল বলছি। আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছ। আশা করি কাজের ব্যস্ততায় তোমার দিনকাল ভালো যাচ্ছে। আমি তোমাকে কিছু অদ্ভুত কথা শোনাতে যাচ্ছি। আমি আশা করব তুমি আমার কথাগুলো মন দিয়ে শুনবে। তবে একটা কথা, মেসেজ শুনে ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি জানো, সে রাতে আমি তোমাকে মূলত হত্যা করার জন্যই লিফট চেয়েছিলাম। আমার প্ল্যান ছিল তোমাকে মেরে লাশটা কোথাও ফেলে তোমার গাড়ি নিয়ে পালিয়ে যাব। তুমি যখন রেস্ট স্টপে গাড়িটা থামালে, তখন আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য মোটামুটি প্রস্তুত। কিন্তু পেটের ক্ষুধা বাচ্চাদল। পরপর 2 বার আমি আমার পকেট থেকে পিস্তলটা বের করতে গিয়েও বের করলাম না। তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়ালে, আমাকে $50 দিলে। আমি মনে মনে ভাবলাম, এত ভালো একজন মানুষ কি করে হয়? একজন অপরিচিত মানুষের প্রতি তোমার আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। কারণ তুমি আমার বিবেককে প্রচন্ডভাবে নাড়া দিয়েছ। তোমাকে সে রাতে হত্যা করলে আমি বাকিটা জীবন চরম অনুশোচনায় ভুগতাম। সারাটা জীবন অনুশোচনায় ভোগার চেয়ে মৃত্যু অনেক ভালো। তোমার মা বাবার প্রতি আমার অভিনন্দন রইল। তারা যে অসাধারণ এক মানবিক মেয়েকে জন্ম দিয়েছে, সেটা হয়তোবা তারা নিজেরাও জানেন না। আমি তোমার মঙ্গল কামনা করি। ঈশ্বর যেন সবসময় তোমার প্রতি সহায় হন। তোমাকে একটা উপদেশ দিয়ে ফোন ছাড়ছি, জীবনে কখনো কোনো হিচ হাইকারকে গাড়িতে উঠাবে না। মেসেজটা শুনে সায়মার শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সে তার অ্যাপার্টমেন্টের প্রতিটি দরজা জানালা লাগিয়ে চুপচাপ বসে রইল। সে এখন কি করবে? FBI এর সঙ্গে যোগাযোগ করবে? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন লেখক তানকিউল হাসানের গল্প হিচ হাইকার। লেখকের এই গল্পটি নেওয়া হয়েছে তার প্রথম প্রকাশিত বই কেচ্ছা থেকে। কেচ্ছা বইটি 2020 সালে উৎস প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
গত বইমেলায় প্রথম প্রকাশিত। আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা রকমারি.com থেকে আপনারা অর্ডার করতে পারেন। যদি বাকি যে গল্পগুলো আছে, এখানে মোট 22টি গল্প আছে, আপনারা সেই গল্পগুলো পড়তে চাইলে এই বইটি আপনারা রকমারি থেকে সংগ্রহ করতে পারেন। রকমারির যে লিঙ্কটা আছে সেটা আমি আপনার এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনারা নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।